ভোট পর্ব চলাকালীন জি 24 ঘন্টার মুখোমুখি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালী থেকে নন্দীগ্রাম সমস্ত জ্বলন্ত ইস্যুতে মুখ খুললেন শুধুমাত্র জি 24 ঘন্টায়। দেখুন এক্সক্লুসিভ অভিষেক। দলীয় প্রার্থীদের প্রচারে রাজ্য জুড়ে ছুটে চলেছেন টানা 2.5 থেকে 3 মাস। কখনো সভা, কখনো রোড শো, কখনো সাংগঠনিক বৈঠক। তার উপর তিনি নিজেও প্রার্থী, সুতরাং ব্যস্ততা একদম চূড়ান্ত। আর এই চূড়ান্ত ব্যস্ততার মধ্যে আমরা পেয়েছি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক দা, জি 24 ঘন্টা আপনাকে স্বাগত। নমস্কার, অনেক ধন্যবাদ। অভিষেক দা, এই মাত্র 36 বছর বয়সে আপনি 3বার লোকসভা নির্বাচনে লড়াই করছেন। মোদি ঝড়ের মধ্যে 2014 সালে প্রথমবার, আর 2024-এ দলের দায়িত্ব কাঁধে। 2014 না 24 কোন নির্বাচনটা আপনার কাছে সবচেয়ে কঠিন? দেখুন, নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনই কঠিন, আবার প্রত্যেকটা নির্বাচনই সহজ। আপনার দৃষ্টিভঙ্গির উপর এটা নির্ভর করে, এবং যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে সারা বছর আপনি কিভাবে রয়েছেন, কিভাবে কাজ করছেন, মানুষের সাথে আপনার যোগাযোগ রয়েছে কি না তার উপর নির্ভরশীল। আমি 2014-তে যখন প্রথমবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হই, তখন আমি লোকসভা নির্বাচনে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করি। আমি এলাকা সেভাবে চিনতাম না। আমি যেখানে গেছিলাম, বিশেষ করে ফলতা, ডায়মন্ড হারবার, এই দুটো বিধানসভাতে এবং সাতগাছিয়ারও একাংশে জলের সমস্যা ছিল, রাস্তার সমস্যা ছিল। সেগুলো আমরা সমস্যার সমাধান করার, প্রতিকার করার চেষ্টা করেছি। মানুষকে অনেক জায়গায় আমরা পরিষেবা পৌঁছে দিয়েছি, এবং যেভাবে অতপ্রতভাবে সারা বছর আমরা ধর্ম, বর্গ, বর্ণ, দলমত নির্বিশেষে মানুষকে পরিষেবা দিয়েছি, আমি মনে করি মানুষের সাথে যদি আপনি থাকেন 365 দিন, কোনো নির্বাচন আপনার কাছে কঠিন না। আর যদি আপনি না থাকেন, তাহলে আপনার জেতা জায়গাও কঠিন। এটা আপনার দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করছে, এবং আপনি সারা বছর কিভাবে কাজ করছেন, আপনার কর্মসূচি, আপনার কর্মপদ্ধতি এবং আপনার মানুষের প্রতি যোগাযোগের উপরে এটা নির্ভর করে। আমরা দেখেছি যে নবজোয়ারে আপনি 51 দিন কুচবিহার থেকে কাকদ্বীপ রাজ্যে পুরো প্রান্তে ঘুরে বেরিয়েছেন, নিবিড় জনসংযোগ করেছেন, পঞ্চায়েতে তার একটা সুফল পেয়েছেন। লোকসভা নির্বাচনে কি নবজোয়ারের সুফল জারি রয়েছে? দেখুন, নবজোয়ার কর্মসূচি যখন আমি করেছিলাম, আমি প্রায় 2.5 মাস রাস্তায় ছিলাম, এবং নবজোয়ার আমি পঞ্চায়েতকে কেন্দ্র করে করিনি। আমি মানুষের সমস্যা, অসুবিধা, কোথায় কি সমস্যার সম্মুখীন বা প্রতিকূলতার সম্মুখীন হয়েছে, আমি সেটা জানতে চেয়েছি। আমি যেটা বারবার আমার সভায় বলি, যে এই যে 100 দিনের টাকা না পাওয়া মানুষের কাছে এতটা যন্ত্রণার, আমি যদি নবজোয়ারে 60 দিন রাস্তায় না থাকতাম, আমি এটা উপলব্ধি করতে পারতাম না। এই মূল্যবৃদ্ধির সময়কালে যদি লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকার জায়গায় বেড়ে 1000 টাকা না হতো, তাহলে মানুষের কি অসুবিধা হতো, মানুষের কি সমস্যা হতো, এটা যদি আমি নবজোয়ার কর্মসূচিতে 2.5 মাস রাস্তায় না থাকতাম, আমি উপলব্ধি করতে পারতাম না। আমাকে জঙ্গলমহলের, আমি আপনাকে বলছি পুরুলিয়া, বাঁকুড়া, এমনকি বান্দোয়ানের মতো জায়গায় আমি যখন পুরুলিয়ায় ঢুকছি, তখন মুষলধারে বৃষ্টি, রাত্রি 10টার সময় রাস্তায় দুধারে, রাস্তায় মায়েরা, দিদিরা, বিশেষ করে পুরুলিয়ার বান্দোয়ানের এসটি সম্প্রদায়ের প্রতিনিধিরা দাঁড়িয়ে থেকে আমাকে যেভাবে বলেছে যে সংসার চলছে না। বাঁকুড়ায় গেছি ছাতনায়, সেখানেও একই সমস্যার কথা শুনেছি। আমি ঝাড়গ্রামে গেছি, ওদিকে লোধাশুলি, ঝাড়গ্রাম টাউন করে লোধাশুলির দিকে যেতে গিয়ে একই সমস্যার কথা শুনেছি। আমি মেদিনীপুরে গেছি, একই সমস্যার কথা শুনেছি। আমি কুচবিহারে গেছি, একই সমস্যার কথা শুনেছি। আমি খালি মানুষকে বলেছিলাম যে আপনার অধিকারটা সামনে রেখে আপনি লড়াই করুন, আপনার যাকে ইচ্ছা আপনি ভোট দিন, কেউ বারণ করবে না। গণতন্ত্রের এটাই রীতি, নীতি, ঐতিহ্য। সব পক্ষের রাজনৈতিক কর্মীরা আপনার কাছে যাবে, আপনি এক পক্ষকে গ্রহণ করবেন, এক পক্ষকে বর্জন করবেন, কিন্তু কে আপনার অধিকারের স্বার্থে লড়ছে আপনি এটা দেখে ভোট দিন। আমি মানুষকে বলেছিলাম আপনার যাকে ইচ্ছা দিন, আপনার বাড়ি, আপনার আবাস, আপনার স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, এই তো আপনার অধিকার। জল, কল, রাস্তা, বিদ্যুৎ, এগুলো কে করেছে? যে করেছে, আপনার যদি মনে হয় যে অন্য কোনো রাজনৈতিক দল করেছে, আপনি তাকে ভোট দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে মানুষ নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিয়েছিল, এই কারণে আমরা সুফল পেয়েছি, নবজোয়ারের কারণে নয়। এবং আমি আজকে যখন রাস্তায়, এই যে চারিদিকে লোক আপনি দেখতে পাচ্ছেন, এবং যত দিন যাচ্ছে, আপনারা তো 3 মাস ধরে রাস্তায় আমাদের সাথে সাথে, এবং এই যে জনসমর্থন যত দিন যাচ্ছে বাড়ছে, তৃণমূলের প্রতি মানুষের আস্থা বাড়ছে, এটা প্রমাণ যে আপনি মিথ্যে কথা বলে, ষড়যন্ত্র করে, আপনি যেভাবে ষড়যন্ত্র করে, গোদরা করে আপনার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেছিলেন, যেভাবে পুলওয়ামা করে মানুষকে বোকা বানিয়ে 40 জন জওয়ানের মৃতদেহর উপর দাঁড়িয়ে ভোট চেয়েছিলেন, এটা আমি বলছি না,
তিনি যাকে রাজ্যপাল করে পাঠিয়েছিলেন, জম্মু কাশ্মীরের তদানীন্তন রাজ্যপাল সত্যপাল মালিক বলেছে যে মোদিজির কাছে ইন্টেলিজেন্স ইনপুট ছিল, তার কাছে তথ্য ছিল, তিনি জানতেন যে এই 40 জনের মৃত্যু হতে পারে, তাও তিনি কোনো ব্যবস্থা নেয়নি। এটা সে বলেছে। এবং এই যে সন্দেশখালি নিজেদের 10টা 12টা 15টা 20টা ভোট বাড়ানোর জন্য গরিব মানুষকে 2000 টাকা দিয়ে ভুয়ো অভিযোগ করিয়ে ধর্ষণের অভিযোগপত্র থানায় জমা দেওয়া এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের ভয় দেখানো, জোর জবরদস্তি জেলে ঢোকানো, এই ইডি সিবিআই রাজনীতি তো আপনি 10 বছর ধরে করছেন। মানুষ তো ভুল থেকে শিক্ষা নেয়, বিজেপি ভুল থেকে শিক্ষা নেয় না। আমরা বলেছি আপনি ইডি সিবিআই করুন, যদি কেউ কোনোরকমভাবে দোষী সাব্যস্ত হয় আমরা তো তার পাশে দাঁড়াই। আপনি বলুন না, পার্থ চট্টোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস বহিষ্কার করেছে, বিজেপি প্রজ্জ্বল রাভান্নার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? এই বিজেপি ব্রিজভূষণ সিং, যার বিরুদ্ধে কুস্তিগিররা যারা দেশের জন্য সোনার পদক এনে দিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে এই ভারতীয় জনতা পার্টি? আপনারা বলছেন আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়ছি। ভারতবর্ষের সবথেকে বড় দুর্নীতিগ্রস্ত নেতা, যাকে 1 বছর আগে দেশের প্রধানমন্ত্রী আক্রমণ করেছিল, তার নাম হচ্ছে অজিত পাওয়ার। সে এখন নরেন্দ্র মোদীর এনডিএ সরকারের মহারাষ্ট্রের প্রদেশের উপমুখ্যমন্ত্রী। মানে যদি তৃণমূল করে তাহলে জেলে, যদি অন্য রাজনৈতিক দল করে, প্রতিপক্ষের কেউ হয় তাহলে জেলে, আর বিজেপি করলে 7 খুন মাপ। এই যে বৈষম্যের রাজনীতি, আপনি বেছে বেছে তৃণমূল করলে খারাপ, কংগ্রেস করলে খারাপ, আম আদমি পার্টি করলে খারাপ, ডিএমকে করলে খারাপ। আমি ধরে নিলাম তৃণমূলের মধ্যে কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ রয়েছে, ধরে নিলাম তর্কের খাতিরে। আমি ধরে নিলাম আপের মধ্যে রয়েছে, আমি ধরে নিলাম ডিএমকের মধ্যে রয়েছে, আমি ধরে নিলাম কংগ্রেসের মধ্যে রয়েছে, আমি ধরে নিলাম বিজেডির মধ্যে রয়েছে, আমি ধরে নিলাম আরজেডির মধ্যে রয়েছে, আমি ধরে নিলাম সমাজবাদী পার্টির মধ্যে রয়েছে। কিন্তু আপনারা তো প্রকাশ্যে দেখেছেন, মানুষ তো দেখেছে যে সবথেকে বড় দুর্নীতিগ্রস্ত চোর যারা, চিটিংবাজ যারা, তারা একবার যখন বিজেপির পতাকা তলে চলে যায়, পতাকাটা হাতে ধরে নেয়, তাদের বিরুদ্ধে আর কোনো মামলা মোকদ্দমা তদন্ত হয় না, এমনকি ইডি একটা সামান জারি করেও ডেকে পাঠায় না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং মানুষের জবাব দেবে। এই যে 5 বছর ধরে বঞ্চনা, আপনি বাংলায় হেরে গেছেন বলে বাংলার প্রতি বঞ্চনা। এই 2024-এর ভোট শুধু আমি মনে করি যে ভোট টু ইলেক্ট নয়, নির্বাচিত করার ভোট নয়, এটা প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। এবং মানুষ প্রতিরোধের রাস্তা বেছে নিয়েছে, মানুষ আগামী দিন প্রতিশোধ নেবে। এই মুহূর্তে শেষ প্রশ্ন আপনাকে করছি। আপনি ষড়যন্ত্রের কথা বললেন, সন্দেশখালির কথা বললেন একটা ভিডিও সামনে এলো, বললেন যে ষড়যন্ত্র চলছে 4-5 মাস ধরে। আমার প্রশ্ন যে সরকার, আপনাদের এত বড় দল, এত বড় সংগঠন, 4-5 মাস কেন লাগলো যে এই ষড়যন্ত্র চলছে এটা বুঝতে? তার একমাত্র দায়িত্ব হচ্ছে কলকাতা হাইকোর্টের। আমি টিভি ক্যামেরায় বলছি, তার কারণ আমি আপনাকে একটা, এই যে পক্ষপাতদুষ্টভাবে কাজ করছে তার একটা উদাহরণ দিচ্ছি। সারদা কেস সুপ্রিম কোর্ট তদন্তর দায়ভার দিয়েছে সিবিআইকে। খুব সম্ভবত তারিখটা ছিল 9ই মে 2014 সাল। আজকে প্রায় 10 বছর হয়ে গেছে, 10 বছর, এখনও ট্রায়াল শুরু হয়নি। এই সিবিআইকে একবারও হাইকোর্ট বা অন্য কোনো বিচার ব্যবস্থার কোনো প্রতিনিধি ডেকে বলেনি যে এখনও ট্রায়াল শুরু হয়নি কেন। কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের তরফ থেকে যখনই কোনো রকম কোনো তদন্ত নেওয়া হয়, 10 দিনের মধ্যে সেটা সিবিআইকে দিয়ে দেওয়া হয়। আপনি একটা তদন্ত করবেন, একটা তদন্ত করতে তো 15 দিন 1 মাস সময় লাগে, রাতারাতি তো হয় না। তো মিনিমাম 1 মাস সময় তো দেবেন আপনি 15 দিন তো দেবেন। হঠাৎ করে মিডিয়া ট্রায়াল করে আপনারা বুঝে গেলেন কে দোষী। আজকে এই যে স্টিং অপারেশন এসছে, আজকে বিজেপি বলছে স্টিংটা ভুয়ো, আর গঙ্গাধর কয়াল তিনি আপনাদের চ্যানেলে স্বীকার করেছেন কণ্ঠস্বরটা তার। টিভিতে স্টিং ভিডিওতে যাকে দেখা যাচ্ছে সেটা গঙ্গাধর কয়াল, উনি নিজে স্বীকার করেছেন। তাহলে বিজেপি এই গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে এখনও ব্যবস্থা নিল না কেন? দুটো তো হতে পারে না, হয় গঙ্গাধর কয়াল মিথ্যে কথা বলছে, গঙ্গাধর কয়াল বলছে, আর গঙ্গাধর কয়াল কোথায়? এলাকায় তো নেই। এত যদি ভয় থাকে তাহলে ছেড়ে রাখুন, অসুবিধা কী আছে? আপনি সেন্ট্রাল সিকিউরিটি দিন, দিয়ে আপনি রাস্তায় ছেড়ে রাখুন। তার কারণ মানুষের প্রশ্নের মুখে যদি গঙ্গাধর কয়াল পড়ে বা সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে পড়ে, সেটা বিজেপির কাছে খুব একটা সুখকর হবে না। বিরোধী দলনেতা অভিযোগ করছেন স্টিং আপনি করিয়েছেন, বিরোধী দলনেতা অভিযোগ করছেন রোজ যে স্টিং আপনি করিয়েছেন। উনি সকালে দুপুরে ঘুমাতে উঠতে জাগতে আমার ছবি দেখেন, শয়নে স্বপনে উনি আমাকে দেখেন, তো যা হবে উনি আমার নামই নেবেন। উনি তো বলেছেন নারদা আমি করিয়েছি, নারদা তো সিবিআই তদন্ত করছে, আমাকে তো একবারও ডাকেনি। উনি বলেছেন নারদা আমার কাজ। তো সিবিআই যদি তদন্ত করে
নারদা হয়েছে 2016 সালে, আজকে 8 বছর হয়ে গেল। তো সিবিআই বার করতে পারছে না, ইডি তদন্ত করছে, বার করতে পারছে না। উনি যা কিছু হবে উনি বলুক না যে এর পিছনে যেই থাকুক, যে তথ্যটা সামনে এসছে উনি যদি বলতে পারেন যে এটা স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তদন্ত করে বার করতে পারে যেটা ফেক, তাহলে তৃণমূল মানুষের কাছে ক্ষমা চাইবে। কিন্তু যার ছবি টিভির পর্দায় দেখা যাচ্ছে সে বলছে যে আমি এই কথাটা বলেছি, এই কণ্ঠস্বরটা আমার, সেখানে বিরোধী দলনেতার প্রতিক্রিয়া কী আপনারা জিজ্ঞেস করেছেন? আপনারা জিজ্ঞেস করুন, আপনাদের গালাগালি দেবে, অশালীন শব্দবন্ধ ব্যবহার করবে। আমি তো বসে প্রশ্ন নিচ্ছি, আমি তো সাংবাদিক বৈঠক করি, আপনাদের প্রশ্নের জবাব দিই, 1 ঘন্টা ধরে জবাব দিই, তারা জবাব দিতে পারবে না। আর যদি যেই করিয়ে থাকুক, কি জনসমক্ষে এসছে সেটা গুরুত্বপূর্ণ। সেখানে বলা হচ্ছে যে মহিলাদের বাধ্য করানো হয়েছে 2000 টাকা দিয়ে ভুয়ো ধর্ষণের অভিযোগপত্র থানায় জমা করিয়ে, ভুয়ো অভিযোগপত্র থানায় জমা করিয়ে তৃণমূল নেতাদের গ্রেপ্তারির ব্যবস্থা করিয়েছে বিজেপি। আজকে একটা ভয়েস ক্লিপ এসছে, সেখানে বিজেপির মাম্পি দাস বলছে যে কাউকে কলা গাছটা ফেলে দিতে হবে। সেখানে 3 জনের কথোপকথন আমি যতটুকু দেখেছি সংবাদ মাধ্যমে, কলা গাছ ফেলে দেওয়া মানে কি? যদি কাউকে মার্ডার করতে হয় মার্ডার করে দিতে হবে। যে রাজনৈতিক দল এতটা নির্লজ্জ হতে পারে যে মহিলাদের সম্ভ্রম 2000 টাকায় দিল্লির নেতাদের কথায় বিক্রি করে বাংলার 10 কোটি মানুষকে 140 কোটি মানুষের কাছে ছোট করতে পারে, তাদের যত কথা কম বলতে হয় তত ভালো। যত কথা কম বলবে তাদের ভোট থাকবে, যত কথা বেশি বলবে ভোট কমবে। আপনার আরও দুটো সভা আছে, আমি আপাতত আপনাকে আর আটকাচ্ছি না, আপাতত ধন্যবাদ। থ্যাংক ইউ। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙনের সভা শেষ করে তিনি আবার যাচ্ছেন, এখন যাবেন মগরাহাট, তারপর আমতলা, অর্থাৎ আরও দুটো সভা রয়েছে, সারাদিনের চূড়ান্ত ব্যস্ততা। আপাতত ভাঙড়ে আমরা কথা বললাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, আবার কথা বলবো আমতলা সভার শেষে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে একাধিক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আর এই ভোট পর্ব চলাকালীন জি 24 ঘন্টার মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বিস্ফোরক কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো অবশ্যই। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ভোট পর্ব চলাকালীন জি 24 ঘন্টার মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়, চোখ রাখবো এক্সক্লুসিভ সাক্ষাৎকারে। দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে রাতের পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার চলছে, নির্বাচন যত এগিয়ে আসছে পরিশ্রম তত বাড়ছে। আমরা কথা বলেছিলাম ভাঙড়ে, আবার পেয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আমরা কথা বলবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সারাদিন প্রচার করলেন, রাজ্য সরকারের প্রচুর কাজ, গত 11 বছর ধরে প্রচুর কাজ, তবু এই ইলেকশনে একটি ইস্যু আপনাদের বিপরীতে, সেটা হচ্ছে নিয়োগ দুর্নীতি, যেটা বিরোধীরা প্রতিদিন হাতিয়ার করছে। এই ছেলেমেয়েগুলো 2016 সাল থেকে রাস্তায় বসে রয়েছেন। তৎকালীন শিক্ষামন্ত্রী, আপনার দলের মহাসচিব প্রাক্তন, যদি আগে থেকে ব্যবস্থা নিতেন বা সমস্যা সমাধানের চেষ্টা করতেন, তাহলে কি জল এতদূর গড়াতো? আপনার কি মনে হয়? দেখুন, আমরা বারেই চাকরি দেওয়ার পক্ষে, এবং রাজ্য সরকার যখন রাজ্য সরকারের অবস্থান জানিয়ে হাইকোর্টে যায়, আমি আপনাকে আগের প্রশ্নেও একই উত্তর দিয়েছি যে হাইকোর্টের তরফ থেকে যেভাবে অসহযোগিতা করা হচ্ছে, হাইকোর্টে যখন রাজ্য সরকার গিয়ে বলছে যে আমি অ্যাডিশনাল পোস্ট হয় ক্রিয়েট করে চাকরি দিতে চাই, নইলে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি যাতে থাকে তারা ব্যবস্থা করতে চাই। এবার আমি কিছু করতে পারি, হাইকোর্টের মনে হতে পারে এটা অবৈধ, আমার যেটা অবৈধ মনে হবে হাইকোর্টের মনে হবে সেটা বৈধ। সুতরাং হাইকোর্টের উপর ছেড়ে দেওয়া হয়েছিল। সেই অ্যাপ্লিকেশনটা রাজ্য কেন করেছে তার জন্য সিবিআই তদন্তের অর্ডার দিয়েছিল তৎকালীন বিচারপতি, যে এখন বিজেপির প্রার্থী। সুতরাং বিচার ব্যবস্থা যদি না চায়, এই আইনি জটিলতা কোনোদিন মিটবে না। আমরা চাই যে সুবিচার হোক, যারা রাস্তায় রয়েছে তারা মেধাযুক্ত, যারা বিশেষত তাদের সবার চাকরি হোক। এবং যখন এই পুরো প্যানেলটা বাতিল করে দেওয়া হয়েছিল, বিজেপির কোনো নেতা কিন্তু রাস্তায় নামেনি। প্রধানমন্ত্রী 10 দিন পরে এসে যখন বুঝতে পারলো যে মানুষের সাথে সত্যিই অবিচার হয়েছে, তখন বলতে বাধ্য হলো যে আমরা লিগ্যাল সেল খুলব। কিন্তু প্রথম দিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতারা, আমাদের দলের তরফ থেকে দলীয়ভাবে, এমনকি আমিও সেদিনকে পুরুলিয়ায় ছিলাম, আমরা স্পষ্টত জানিয়েছিলাম যে মেধাযুক্ত যারা, কারোর চাকরি যেতে দেবো না। এই হাইকোর্টের অর্ডারকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেল, এবং আপনি দেখুন সবার চাকরি আজ বহাল। আমরা চাকরির পক্ষে, বিজেপি চায় না
চাকরি হোক। বিজেপি চায় না চাকরি থাকুক, সিপিএম চায় না চাকরি থাকুক, চাকরি পাক। এরা চাকরি খেতে চায়, এরা মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করতে চায়। কালকে যেভাবে ওবিসি রিজার্ভেশন বাতিল করে দেওয়া হলো 2010 সালের পরে, এটা কি প্রমাণ করে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে যে হাইকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গাড়ে চড় মেরেছে। আমি কালকে টুইট করেছি, উনি বলছেন আমি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলাম তখন 70টা জাতিকে, মুসলমান সম্প্রদায়ের, আমি ওবিসি সম্প্রদায় তালিকাভুক্ত করেছিলাম। উনি নিজে বলছেন। আবার 1 বছর পরে তিনি জনসমক্ষে দিল্লি থেকে সভা করে বলছেন হাইকোর্ট যেটা করেছে ঠিক করেছে। তাহলে তো উনি যে কথাগুলো বলছেন এগুলো পরস্পর বিরোধী। মানে মোদি করলে ভালো, আর অন্য যদি কেউ করে তাহলে তার সেই করার ক্ষমতাটা হাইকোর্টকে দিয়ে কেটে দেওয়া হবে। এ দ্বিচারিতার রাজনীতি, এই বঞ্চনার রাজনীতি দীর্ঘদিন চলতে পারে না, মানুষ দেখছে। ভোট পর্ব চলাকালীন জি 24 ঘন্টার মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরতির পর থাকছে আরও বিভিন্ন ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্সক্লুসিভ সাক্ষাৎকার। দেখতে থাকুন জি 24 ঘন্টা। দেখছেন পেজ 1, জি 24 ঘন্টা এক্সক্লুসিভ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ঠিক কি বলেছেন তিনি দেখুন। 2021-এ মুখ থুবড়ে পড়ার পর কিভাবে হাইকোর্টের একাংশকে কাজে লাগিয়ে আপনি যেভাবে আজকে দেখুন 2021 থেকে 3 বছর হয়েছে, 3 বছর মানে 36 মাস। 36 মাসের মধ্যে হাইকোর্ট 40খানা সিবিআই দিয়েছে। আপনি ভারতবর্ষের কোনো রাজ্যে দেখান। বিজেপির রাজনীতিটা হচ্ছে পুরোপুরি হাইকোর্ট ইডি সিবিআই কেন্দ্রিক। আপনি 100 দিনের টাকা যে বন্ধ করে রাখলেন, হাইকোর্ট অর্ডার দিল না কেন? হাইকোর্টে তো মামলা হয়েছে। গরিব মানুষের আবাসের টাকা বন্ধ, আপনি বলবেন দুর্নীতি হয়েছে। আমি আপনাকে তথ্য দেখাচ্ছি, আমি আমার আগের সাক্ষাৎকারে দেখিয়েছিলাম যে মধ্যপ্রদেশে এমনকি যাদের 4 তলা বাড়ি রয়েছে তাদেরকে আপনি বাড়ি দিয়েছেন, তারপরেও কেন্দ্র সরকার টাকা দিয়েছে। তা বাংলার ক্ষেত্রে এই বৈষম্য কেন, বঞ্চনা কেন? 100 দিনের টাকা আপনি বলছেন যে দুর্নীতি হয়েছে আমি টাকা দেবো না। আরে দুর্নীতি হয়ে থাকলে আপনি ব্যবস্থা নিন। 100 জন দুর্নীতি করে থাকলে আপনি 59 লক্ষ লোককে এর জন্য বঞ্চিত করে রাখবেন? এই রাজনীতি চলতে পারে না। এবং এই যে ধারাবাহিকভাবে বঞ্চনা, বাংলায় হেরে গেছি বলে আমার ঔদ্ধত্য, আমার দম্ভ, আমার অহংকার। বিজেপির নেতা কর্মীরা, এমনকি পুরীর প্রার্থী, তিনি বলছেন যে জগন্নাথ দেব মোদিজির ভক্ত। এ ভূভারতে কোনো দিন হয়নি। এর থেকে দুর্ভাগ্যজনক, বেদনাদায়ক কিছু নয়। মানে রামের থেকে বড়, প্রভু জগন্নাথের থেকে বড় উনি সব কিছু হয়ে গেছে। মানুষ দেখুক, মানুষের বিচার করবে। আসামের মুখ্যমন্ত্রী এসে বলছে দুর্গোৎসব পালন হবে না, দুর্গা পুজো হবে। মানে খালি পুজো করবে মানুষ, উৎসব পালন করবে না। আপনারা রামনবমীতে কোথায় প্রভিশন রয়েছে যে আপনি অস্ত্র ধরে রাস্তায় নামবেন? রামনবমীও তো পুজো। আপনি রামনবমীর দিন অস্ত্র ধরে, অস্ত্রের ঝনঝনানি করে রাস্তায় নামতে পারবেন। আর দুর্গা পুজোর সময় বাঙালি যদি রাস্তায় মণ্ডপ পরিদর্শন করতে বেরোয়, সেই উৎসব আপনি মানবেন না। আর নিদান দিচ্ছে কে? আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাদের থেকে আমাদের নিদান নিতে হবে বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য আমরা কী করে পালন করব। এই 2 নম্বরই নেতাগুলোর থেকে, যাদের রাজ্যে আইন শৃঙ্খলা ব্যবস্থা একদম পতনে গিয়ে ঠেকেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সেখানে জ্ঞান দিচ্ছে। 4 দিন আগে হাপুড় জেলায় একজন 15 বছর বয়সের নাবালিকাকে অচৈতন্য অবস্থায় ধর্ষণ করা হয়েছে। যেখানে উন্নাও হয়েছে, লক্ষ্মীমপুর খেড়ি হয়েছে, হাতরাসের মতো গণধর্ষণ হয়েছে। সেই নেতাদের কাছ থেকে আমরা আইন শৃঙ্খলার জ্ঞান নেব? বাংলার মানুষ দেখেছে যে একটা নির্বাচিত সরকারকে 3 বছর ধরে আপনারা কোর্টের বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়ে কাজ করতে দেননি। আপনি সন্দেশখালির কথা জিজ্ঞেস করছিলেন আমাকে একটু আগে। আপনি বলুন না, সন্দেশখালিতে রাজ্য পুলিশকে কতদিন টাইম দিয়েছে হাইকোর্ট? সারদায় আপনি সিবিআইকে 10 বছর টাইম দেবেন, আর এখানে আপনি 10 সপ্তাহ টাইম দেবেন না। এই বৈষম্য কেন? এই বিভাজন কেন? নারদা কবে থেকে চলছে? 8 বছর। পার্থ চ্যাটার্জি আজকে 1.5 বছর জেলে। আপনি বলুন না, কটা লোক চাকরি ফেরত পেয়েছে, বা কটা লোক নতুন করে চাকরি পেয়েছে? যে দুর্নীতির কথা বলছে, কটা লোক, তদন্ত তো চলছে, উনি তো জেলে, কটা লোক টাকা ফেরত পেয়েছে? সারদায় যারা আমানত করেছিল, কটা লোক? আমাদের রাজ্য সরকার শ্যামল সেন কমিশন করে মানুষকে টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছিল, সেই প্রয়াস প্রক্রিয়া বন্ধ করে দেয়। কটা লোক টাকা ফেরত পেয়েছে? একটা লোক দেখান আমাকে।
এরা মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করে রাখার রাজনীতি করে। এই জন্য মানুষ বারবার এদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কৌশিকদা, এই 5টা ফেজে 379টি আসনে ভোট হয়ে গেছে, আপনার অ্যাসেসমেন্ট কি? আর দেখুন, আমি বারবার বলছি, আমি যেহেতু এই নির্বাচনে যেহেতু আমি বাংলা ছাড়া আর কোথাও যাইনি, আমি আপনাকে এতটুকু বলতে পারি, যেটা আমি 3 মাস আগে বলেছিলাম, যে 2019-এ তৃণমূল কংগ্রেসের নির্বাচনে যা ফলাফল হয়েছিল তার থেকে অনেক ভালো ফলাফল হবে। আমি 3 মাস আগে যা বলেছিলাম, 4 মাস আগে যা বলেছিলাম, আজও একই কথা বলছি। তবে আমার দৃঢ় বিশ্বাস, আমি মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা দেখেছি এবং বিভিন্ন জায়গা থেকে মানুষের মধ্যে একটা ক্রোধ এবং মানুষের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়েছে। বিশেষ করে যেভাবে মানুষকে ভাতে মারার এবং মূল্যবৃদ্ধি, যেভাবে আকাশ ছোঁয়া আজকে মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাস থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের যে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, চা পাতা থেকে শুরু করে রান্নার গ্যাস, সর্ষের তেল, দুধ, ডিম, শাক, সবজি, ডাল, ভাত, সর্বত্র আমি মনে করি মানুষের জবাব আগামী দিন ব্যালট বক্সে দেবে। এবং যেভাবে আপনারা বিভাজনের রাজনীতি করেছেন, এই যে ক্ষমতা কুক্ষিগত করে রাখার রাজনীতি, একটা নির্বাচিত সরকারকে কাজ না করতে দেওয়ার রাজনীতি, খালি এটা বাংলায় নয়, আপনি দেখুন দিল্লিতে 2 কোটি মানুষের নির্বাচিত সরকার অর্ডিন্যান্স করে দিল্লি সরকারের ক্ষমতা কেড়ে নিল। নির্বাচনে জিততে পারলেন না, সিবিআই, ইডি, হাইকোর্টকে কাজে লাগাচ্ছেন আর নিজেদের সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে রাজ্য সরকারের ক্ষমতা কেড়ে নিতে চাইছেন। মানুষের জবাব দেবে। ইন্ডিয়া জোট ক্ষমতা এলে সরকারে সরাসরি অংশগ্রহণ না বাইরে থেকে সমর্থন? না, আমরা তো বলেছি ইন্ডিয়া জোটের আমরা অংশ, আমরা তো বারবার বলেছি। বাংলায় সিট শেয়ারিং হয়নি, ইন্ডিয়া নামটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া, বাইরে থেকে সমর্থনের প্রশ্ন নেই। আমরা একেবারে পুরোপুরি ইন্ডিয়া জোটের সাথে রয়েছি। এবং এই যে 42টা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস লড়ছে, এই 42 জন প্রতিনিধি ইন্ডিয়ার প্রতিনিধি। আমরা তো কথা যখন বলেছিলাম তখন এটাই বলেছিলাম, যার যেখানে যা শক্তি রয়েছে তাকে সেখানে তার হয়ে লড়াই করার সুযোগ দেওয়া হোক, তাকে সর্বশক্তি প্রয়োগ করে সমর্থন জানানো হোক। তো কোনোভাবে সিট শেয়ারিং হয়নি। আমরা 31শে ডিসেম্বর অবধি সময়সীমা কংগ্রেসকে বেঁধে দিয়েছিলাম, কংগ্রেস করেনি, দুর্ভাগ্যজনক। কিন্তু 42টা লোকসভা কেন্দ্রে আজকে যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা লড়ছে, বাংলার মানুষ জানে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছে ইন্ডিয়ার প্রার্থী, এবং তৃণমূল কংগ্রেস জিতলে ইন্ডিয়া জোট শক্তিশালী হবে। নির্বাচন নয়, আপনারা বারবার ধরে অভিযোগ করেছেন যে ইডি, সিবিআইয়ের অপব্যবহার করা হচ্ছে, বারবার ধরে, কয়েক বছর ধরে। যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, সেই অপব্যবহার যেটা, তার পরিবর্তন হবে না বদল হবে ব্যবহার ইডি, সিবিআইয়ের? আমরা বদলার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা যদি বদলার রাজনীতি করতাম তাহলে আমাদের 10 দিন লাগতো 2011 সালে ক্ষমতায় আসার পর সিপিএমের কোনো পার্টি অফিস থাকতো না। আমরা বদলের রাজনীতিতে বিশ্বাস করি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে আমরা প্রতিহিংসার রাজনীতি করব না, প্রতিহিংসা পরায়ণ হয়ে রাজনীতি করব না। আমরা মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর। আমরা মনে করি যে বিচার ব্যবস্থা হোক, সংবাদ মাধ্যম হোক, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হোক, তাদের কাজ করার ক্ষেত্রে কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার, তাদের পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত। সেই কারণে আমি যেটা বারবার বলতাম, যে জটায়ুর তদন্ত, ফেলুদার জটায়ুর যে মূল পার্থক্য, জটায়ু ফেলুদাকে জিজ্ঞেস করতো, আচ্ছা আপনি তদন্ত করে দোষীটাকে বার করেন, আমরা বার করতে পারি না কেন? ফেলুদা তখন বলতো যে আগে তোমরা দোষী ঠিক করে নাও, তারপর তদন্ত সাজাও। বিজেপির অধীনে থাকা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, বিশেষত এনআইএ, ইডি এবং সিবিআই, তারা 10 বছর ধরে যে তদন্তগুলো করছে, খালি সারদা নারদা নয়, সর্বত্র আপনি দেখুন যে কটা কেস সিবিআই করেছে, একটাও, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, সারদা, নারদা, রোজ ভ্যালি, একটারও সমস্যার সমাধান হয়নি। তার কারণ আপনি আগে বেছে নেন যে এই কেসে এই লোকটাকে ফাঁসাতে হবে, তারপর কানেক্টিং দ্য ডটস, কীভাবে ডট কানেক্ট করে এই লোকটা অবধি পৌঁছে এই লোকটাকে কলুষিত করা যায়, চাপে রাখা যায়, দল ভাঙিয়ে নিজের দলে আনা যায়, এইভাবে তদন্ত করেছে। এবং ভারতবর্ষ জুড়েই একই অবস্থা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে 3000 কোটি টাকা ইডি, সিবিআই বাজেয়াপ্ত করেছে, এটা বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষকে ফেরত দেবো। ওনার ন্যূনতম বুদ্ধি নেই। আমি ক্ষমা প্রার্থী, আমি এই ভাষা ব্যবহার করতে চাই না। উনি দেশের প্রধানমন্ত্রী, ওনার প্রতি পূর্ণ মর্যাদা সম্মান রেখেই বলছি। উনি জানেন না ওনার দেশে 140 কোটি লোক রয়েছে।
140 কোটি লোককে আপনি 3000 কোটি যদি ফেরত দেন, তাহলে এক একটা লোকের অ্যাকাউন্টে 21 টাকা যায়। আপনি 21 টাকা দিয়ে মানুষের ভোট কিনতে চাইছেন। আপনি যে অজিত পাওয়ারকে গিয়ে চোর বলে এসছেন, যে নারায়ণ রানেকে চোর বলে এসছেন, যেই হিমন্ত বিশ্ব শর্মাকে 2015 আগে চোর বলেছেন, যেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ইডিসিবিআই তদন্ত করছে, যার বিরুদ্ধে এফআইআর নেম অ্যাকিউজড, তাদেরকে আপনি দলে নিয়ে পাশে বসিয়ে আপনি বলছেন আমি দুর্নীতির বিরুদ্ধে মোকাবিলা করব। আপনি দেখুন 3 দিন আগে বিজেপির একজন নেতা প্রধানমন্ত্রীর সাথে মেদিনীপুরের মিটিংয়ে, খড়গপুরের মিটিংয়ে সবাই উপস্থিত ছিলেন। তার নাম হচ্ছে সমিত মণ্ডল। সবার পর তার থেকে প্রায় 35 লক্ষ টাকা আনঅ্যাকাউন্টেড ক্যাশ, যার কোনো হিসাব নেই, জেলা পুলিশ বাজেয়াপ্ত ধরেছে। সঙ্গে সঙ্গে জেলা পুলিশকে সরিয়ে দেওয়া হয়েছে। জেলা পুলিশের যে দায়িত্বপ্রাপ্ত সুপার, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি প্রকৃত দোষীকে শাস্তি দেন, বিজেপির তদন্তকারী সংস্থাগুলো তাদেরকে সরিয়ে দেয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আপনি প্রকৃত দোষীকে যদি কারাগারে ঢোকাতে চান, বিজেপির ইনস্টিটিউশনগুলো তাদেরকে গার্ড করে। সুতরাং চোরেরা যদি বিজেপিতে যায়, তারা সুরক্ষিত। তাই আজকে চোররা চুরি করে জেলে বিজেপিতেই যাচ্ছে। শেষ দুটো ছোট প্রশ্ন। একটা হচ্ছে কি, ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় আসে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কেন্দ্রীয় মন্ত্রী? আমি বারবার এটা বলেছি, আমি সংগঠনে থেকে কাজ করতে স্বচ্ছন্দ বোধ করি। আমি যতটুকু সাংগঠনিক দায়িত্বে রয়েছি, আমি আমার কাজে অত্যন্ত খুশি। আমার কাজ হচ্ছে বিভিন্ন রাজ্যে, বিভিন্ন প্রদেশে, বিভিন্ন জায়গায় যেখানে তৃণমূল কংগ্রেসের এখনও পর্যন্ত সেই উপস্থিতি নেই বা সেই সাংগঠনিক ক্ষমতা নেই, তৃণমূল কংগ্রেসের বিস্তার ঘটনা এবং সাংগঠনিকভাবে প্রত্যেকটা রাজ্যে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করা। আমি সাংগঠনিক কাজে খুশি, আমার এসব কোনো অ্যাম্বিশন নেই। ভোট পর্ব চলাকালীন জি 24 ঘন্টার মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরতির পর থাকছে সাক্ষাৎকারের বাকি অংশ। দেখছেন পেজ 1। ভোট চলাকালীন জি 24 ঘন্টার মুখোমুখি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দেখুন সাক্ষাৎকারের বাকি অংশ। একদম শেষ প্রশ্ন। আপনি সাতগাছিয়া সবাই বললেন যে রাজ্য জুড়ে ডায়মন্ড মডেল হবে। আপনি কেন্দ্রীয় মন্ত্রী হতে চাইছেন না বা সংগঠন নিয়ে খুশি। বিষয়টা হচ্ছে ডায়মন্ড মডেল আপনি কিভাবে রাজ্য জুড়ে ইমপ্লিমেন্ট করবেন? তাহলে কি আপনি রাজ্য প্রশাসনে আসতে চান বা আসবেন আগামী দিনে? আমি আপনাকে বলছি, মানুষের যদি কাজ করার মানসিকতা থাকে, তার কোনো পদ লাগে না। আপনি আমাকে বলুন না, 30,000 টেস্ট একদিনে আপনার প্রশাসনিক পদ দরকার করানোর? আপনি রামকৃষ্ণ মিশনের থ্রু দিয়েও করতে পারেন, ভারত সেবাশ্রমের থ্রু দিয়েও করতে পারেন, এমনি 100টা এনজিওকে দিয়েও করাতে পারেন। হ্যাঁ, এবার রাস্তা করতে গেলে প্রয়োজন। আরে আমি যদি ডায়মন্ড মডেল ধরুন মথুরাপুরে বা ধরুন তর্কের খাতিরে ঝাড়গ্রামে আমি যদি বাস্তবায়িত করতে চাই, ওখানে তো 4 জন জনপ্রতিনিধি আছে। আমি যেভাবে কাজ করেছি তাদেরকে বলবো, এইভাবে কাজ করলে আপনি এইভাবে যদি পরিষেবা পৌঁছে দিতে পারেন, তবেই ডায়মন্ড মডেল হবে। ডায়মন্ড মডেল মানে কি? ডায়মন্ড মডেল মানে প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা গ্রামে আপনারা যারা রয়েছেন, আপনারা দেখুন না, রাস্তাঘাটে যান, গ্রামেগঞ্জে ঘুরুন, প্রত্যেকটা গ্রামে পাকা রাস্তা, প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পানীয় জল, প্রত্যেকটা 60 ঊর্ধ্ব মানুষের আর্থিক সাহায্য সহযোগিতার ব্যবস্থা করা, লক্ষ্মীর ভাণ্ডার করে মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া, এবং তার সাথে এই নতুন মহিলা বিশ্ববিদ্যালয়, সুপার স্পেশালিটি হাসপাতাল, অডিটোরিয়াম, বাস টার্মিনাস এবং সার্বিক যে এলাকার উন্নয়ন। এই তো মানুষের তো দাবি, এইটুকুই, আর তো কিছু নয়। আপনি রাস্তাঘাট, জল, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা যদি মানুষকে পরিষেবা দিতে পারেন, তার সাথে সামাজিক সুরক্ষা, যথেষ্ট। মানুষ এটুকুই চায়। আপনি যদি এটা 5টা লোকসভা কেন্দ্রে বাস্তবায়িত করতে চান, তৃণমূলের তো বিধায়ক সাংসদ আছে, তারা করবে। তার জন্য আমার কোনো প্রশাসনিক পদের দরকার নেই। আমি তো কোনো প্রশাসনিক পদে নেই, আমি ডায়মন্ড হারবার করেছি, কেন ডায়মন্ড হারবারের সাংসদ। এবার সেই জিনিসটাই যদি ধরুন ঝাড়গ্রামের সাংসদ করতে চায়, বা বাঁকুড়ার সাংসদ করতে চায়, বা মথুরাপুরের সাংসদ করতে চায়, বা পুরুলিয়ার সাংসদ করতে চায়, এটা মানসিকতা থাকা উচিত, কাজ করার মানসিকতা থাকা উচিত, দক্ষতা থাকা উচিত। আর ঠিকমতো কাজটা হচ্ছে কিনা টাইম টু টাইম মনিটরিং করে মানুষকে কি করে আরও 10 দিনে যে কাজটা হয় সেটা 7 দিনে করে দেওয়া, এইটুকুই। রাজ্যে 42-এ কত? শেষ প্রশ্ন। দেখুন, আমি বলে দিলাম, আমি জ্যোতিষ নই, আমি অমিত শাহর মতো আমি অমিত শাহর মতো গণৎকার নই যে 200 বলে 77-এ আটকে যায়। উনি 35 বলেছেন এবার,
তো আপনি যদি অ্যাভারেজ করেন তাহলে 200টা যদি 77-এ আটকায় তাহলে 35টা কিন্তু 15-এর মধ্যে আটকাবে। আমি এটুকু বলতে পারি যে তৃণমূলের যা ফল বা ফলাফল 2019-এর লোকসভা নির্বাচনে ছিল, জয়ের ব্যবধান লোকসভা নির্বাচনের আসনগুলো থেকেও বাড়বে এবং জয়ের আসন সংখ্যা আমরা 22টা পেয়েছিলাম, 22-এর থেকে বাড়বে। 22-এর মধ্যে যদিও 2জন চলে গেছিল পরবর্তীকালে, তো আমি 22ই ধরছি। আমি এতটা বলছি আপনাকে যে 22-এর বেশি হবে, সেটা 23ও হতে পারে, সেটা 28ও হতে পারে, সেটা 30ও হতে পারে, সেটা 34ও হতে পারে। এত ব্যস্ততার মধ্যেও সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অভিষেক দা আপনাকে। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম সারাদিন, তিনি প্রচার করলেন এবং পরিষ্কার জানিয়ে দিলেন 2019-এর যে লোকসভা নির্বাচনের ফলাফল তার থেকে 24-এ তৃণমূল কংগ্রেস আরও ভালো ফল করবে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।